প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। স্পিরুলিনা এক ধরনের অতি ক্ষুদ্র নীলাভ সবুজ সামুদ্রিক শৈবাল। উচ্চ মাত্রার পুষ্টিগুণের কারণে এটি সুপারফুড বা মিরাকেল ফুড নামে পরিচিত। স্পিরুলিনা মূলত সামুদ্রিক শৈবাল হলেও বর্তমানে বিশ্বের অনেক দেশে কৃত্রিম জলাশয়ে এটি উৎপাদন করা হচ্ছে। তবে আসল হচ্ছে বাংলাদেশের বাড়ি ছাড়ে স্পিরুলিনা চাষে শতভাগ সফল হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আফামো জামালউদ্দিন স্যারের নেতৃত্বে একদল গবেষক। অতি সহজে বাড়ির আঙিনায়, বাড়ির ছাদে, ছোট বড় প্লাস্টিকের ড্রামে স্পিরুলিনা চাষ করা যায়। আমরা যদি ব্যাপকভাবে স্পিরুলিনা চাষ করতে পারি তাহলে এটি বাংলাদেশের জন্য সম্ভাবনার একটি নতুন ফিচার ফুড হতে পারে। প্রশিক্ষণ নিয়ে সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করতে পারলে কম খরচে কম পরিশ্রমে স্পিরুলিনা চাষ একটি সম্ভাবনাময় লাভজনক ব্যবসা। তবে শুধুমাত্র প্রতিবেদন দেখে স্পিরুলিনা চাষ শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে এবং সঠিক প্রশিক্ষণ নিয়ে চাষ শুরু করা ভালো। দর্শক, আজ আমরা এসেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আফামো জামালউদ্দিন স্যারের কাছে। আজ আমরা স্যারের নিকট থেকে জানার চেষ্টা করব স্পিরুলিনা চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় মাসুম বিল্লাহ। স্যার, কৃষিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? আমি আছি ভালো, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা জানি আপনি কৃষি নিয়ে অনেক গবেষণা করছেন এবং সফলতা অর্জন করছেন, তবে আপনি কেন স্পিরুলিনা নিয়ে চাষে উদ্বুদ্ধ হলেন? কৃষির সফলতা মানে হচ্ছে এখানে স্পিরুলিনা কিন্তু চলে আসে। এটা একটা খাবার। এই স্পিরুলিনা হচ্ছে একটা ক্রপসের একটা স্পেশাল টাইপ এবং এটা কিন্তু ফুড হিসেবে খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে। আমি শুধু চেষ্টা করেছি বাংলাদেশে জনপ্রিয় করার জন্য এবং বাংলাদেশে ইজিলি কিভাবে স্পিরুলিনা প্রোডাকশন করা যায় সেই টেকনোলজি নিয়ে আমি গবেষণা করেছি এবং সেটা এখন মানুষের কাছে পৌঁছে কিভাবে দেওয়া যায় তার জন্য আসলে স্পিরুলিনা নিয়ে আমি সব কাজগুলি করছি। স্যার, স্পিরুলিনা আসলে কি জিনিস এটা আমরা একটু জানতে চাই এই সম্পর্কে। স্পিরুলিনা হচ্ছে স্পেশাল টাইপ একটা সুপার ফুড। কেমন হচ্ছে? এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে সে ক্লোরোফিল সিনথেসিস করে, তার জন্য এটাকে আমরা বলি যে ফুড যেহেতু তৈরি করে ক্লোরোফিল সিনথেসিস করে তার জন্য আমরা বলি প্ল্যান্ট। এটা একটা হাইব্রিড টাইপ এবং এটা হচ্ছে এরকম, এটার ভিতরে প্রচুর নিউট্রিশন আছে যার জন্য আমরা বলি হচ্ছে ফাংশনাল ফুড। এই ফাংশনাল ফুডটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই এসেনশিয়াল, আমাদের রেজিস্ট্যান্স তৈরি করে, তার জন্য স্পিরুলিনা হচ্ছে ফিউচার ফুড বলেও আমরা আখ্যায়িত করে থাকি। সুপার ফুডটার ভূমিকাটাই হচ্ছে আপনাকে স্বাস্থ্য যেমন ভালো রাখবে, আপনার বয়স হতে দিবে না, আপনার চুল পড়বে না, আপনার স্কিন বাঁকা হয়ে যাবে না। যাদের বাচ্চা না হওয়ার প্রবণতা আছে তারা যদি খায় তাহলে তাদের বাচ্চা হবে। বাচ্চা যদি প্রতিবন্ধী বাচ্চা থাকে, প্রতিবন্ধী বাচ্চাকে যদি খাওয়ায় তাহলে সেই বাচ্চা সুস্থ হয়ে যাবে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার জন্য স্পিরুলিনা খুব উপকারী। পাশাপাশি হচ্ছে যারা অ্যাথলেটস, যারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তারা যদি খায় তারা দেখা যাবে প্রচুর এনার্জি পাবে। এবং আমি মনে করি মেয়েদের জন্য এটা খুব ভালো খাবার। এক হচ্ছে স্কিন খুব ভালো রাখে, পাশাপাশি মেয়েদের আয়রনের অভাব হয়, এই আয়রনটা কিন্তু খুব ভালো পরিমাণে দেয়। বয়স্ক মানুষ যারা আছে তারা যদি খায় তাহলে দেখা যাবে যে হাড়ে ব্যথা হয়, বড় ক্যালসিয়ামের অভাব হয়েছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে স্পিরুলিনাতে। তো বয়স্ক মানুষরা যদি খায় তারা সুস্থ সুন্দর থাকতে পারবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে স্পিরুলিনা যদি রেগুলার খায় তাহলে বয়স হবে না, ইয়াং থাকা যাবে, সারা বছর সুন্দরভাবে থাকা যাবে, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যাবে। স্যার, কত মাস আগে এবং কতটি ড্রাম নিয়ে আপনি প্রথম স্পিরুলিনা গবেষণা শুরু করেন? আসলে আমি এটা শুরু করি প্রায় 3 বছর আগে। 3 বছর আগে আমাদের তখন একটা ধারণাই ছিল শুধুমাত্র এইরকম ড্রামেই তৈরি করা যায়। সেই সময় আমরা প্রায় 100টা ড্রাম আমরা প্রথম সেট আপ করি। স্যার, বর্তমানে কতগুলো ড্রাম নিয়ে আপনি স্পিরুলিনা চাষ করছেন? বর্তমানে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন 8টা ড্রাম আছে। আমি অন্যগুলি সরিয়ে দিয়ে, আমাদের লিমিটেশন অনেক আছে, ড্রামের পরিবর্তে আমরা কিন্তু বিকল্প কিছু করার জন্য চেষ্টা করছি, কারণ ড্রামগুলো সবগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না। যেহেতু অ্যাভেলেবল না, সাধারণ যারা জেনারেল প্রোডাকশন করতে চায় তারা তো এই ড্রামগুলো পাবে না। তার জন্য বিকল্প কি কি করা যায় সেটা নিয়ে আমরা গবেষণাগুলো করছি এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার বিকল্প, ড্রামের বিকল্প হিসেবে তৈরি করেছি আমি। আচ্ছা স্যার, এই ড্রাম ছাড়া মানে প্লাস্টিক ছাড়া এগুলো কি মাটির পাত্রে করা সম্ভব? এইরকম বায়োরিয়েক্টরে সম্ভব যেখানে লাইট পাস করে। যেহেতু মাটি যদি হয় তাহলে লাইট পাস করবে না। লাইট যদি পাস করে তাহলে যে কোনো জিনিসই করা যেতে পারে, যে কোনো সিনথেটিক কাঁচ অথবা যে কোনো কিছু হতে পারে। আমরা যেমন পলিথিনে এখানে দেখাচ্ছি, পলিথিনে করছি। সো মাটিতে কোনোভাবে প্রোডাকশন করা সম্ভব হয় না, কারণ যেহেতু লাইট ঢুকে না, তার জন্য মাটিতে সম্ভব না। আচ্ছা, তার মানে আমরা স্বচ্ছ যে কোনো পাত্রে যেটার ভিতরে লাইট পাস করবে, সেমি অথবা ট্রান্সপারেন্ট অথবা সেমি ট্রান্সপারেন্ট হলেই যথেষ্ট। মাটির পাত্রে সম্ভব না এটা আপনি বলেছেন, কিন্তু আমরা যদি হাউসে করি সেক্ষেত্রে কি সম্ভব হবে? কারণ যেহেতু হাউসের উপরটা খোলা থাকবে। হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। এটা আসলে যৌক্তিক। সবার মাঝেই কিন্তু বাংলাদেশে কিন্তু হাউসে তৈরি করা
শুরু হয়েছিল, কিন্তু হাউজের সমস্যাগুলো কেন হলো? প্রথম হচ্ছে আমাদের বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, আর এটা হচ্ছে বাতাসে উড়ে উড়ে পাতা পড়তে পারে। হাউজ যদি করা হয়, যদি একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাহলে সেখানে কেঁচো ঢুকতে পারে, ব্যাঙ ঢুকতে পারে। বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, সেখানে একটা হাউসকে পরিষ্কার করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। তার জন্য আমার কাছে মনে হয় যে সবচেয়ে কম শ্রম লাগবে, সহজে সেটা কন্ট্রোল করা যাবে, সেরকম টেকনোলজি হচ্ছে বাকেটে তৈরি করা। এবং খেয়াল করে দেখেছেন এখানে যেভাবে আমরা টেকনোলজি করেছি, এটা কিন্তু খুব সহজতম একটা টেকনোলজি। বাকেটের টেকনোলজিটা হচ্ছে ইজি টু হ্যান্ডেল। আপনি বড় যদি একটা হাউস করে নেন, তাহলে এটার ভিতরে ধরেন লবণাক্ত পানি, যেহেতু লবণাক্ত পানির কারণে এটা কিন্তু আস্তে আস্তে হাউসটা নষ্ট হয়ে যাবে। এটাকে পরিষ্কার রাখা 7 দিন হয়তো পরিষ্কার থাকবে, 1 মাস হয়তো পরিষ্কার থাকবে, কিন্তু খেয়াল করে দেখেন বছরের পর বছর পরিষ্কার রাখাটা কিন্তু খুবই কঠিন। সো আমাদের যে বাকেটগুলো আছে সেগুলো কিন্তু ইজি একদম করা যায়। যারা এখন প্রোডাকশন করবে, যদি সে মনে করে যে আমি হাউসে পরিষ্কার রাখতে পারবো, ওকে। কারণ হচ্ছে হাউসের উপর একটা খোলা আছে, খেয়াল রাখতে হবে যেন বৃষ্টি না পানি পড়ে, এর জন্য উপর ঢেকে রাখতে হবে, পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। এবং পলিথিন দিয়ে ঢেকে রাখার জন্য একটা স্ট্রাকচার লাগবে, সেটা লাগবে। ধুলাবালি যেন না আসে সেটা খেয়াল রাখতে হবে। আমার জন্য কোনোভাবে কেঁচো যেন না ঢুকে যায়, অথবা ব্যাঙ তেলা পোকা যেন না ঢুকে, কারণ আমরা স্পিরুলিনা কিন্তু সরাসরি খাবো। এই সব কিছু বিবেচনা করে কিন্তু ভাবতে হবে। হাউজের সম্ভব সহজতম পদ্ধতি হচ্ছে বাকেটে তৈরি করা। স্যার, স্প্রিংলার চাষ করার জন্য বেসিক্যালি কেমন জায়গায় প্রয়োজন হয়? সেই জায়গাতেই স্পিরুলিনা খুব ভালো হবে যেখানে লাইট পড়ে, সূর্যের আলো পড়ে। এখন সূর্যের আলো পড়ে, যেমন আমাদের ছাদে খুব ভালো সূর্যের আলো পড়ে, অথবা ওপেন মাঠে যদি সূর্যের আলো পড়ে, সেখানেই সম্ভব। বাট আমরা যেটা চিন্তা করেছি যে ছাদ তো ব্যবহার হচ্ছে না, পড়ে আছে অনেক জায়গায়, ছাদ বাগানিরা করছে, তার পাশাপাশি যদি ছাদে নিয়ে আসা যায়, লাইটও পাচ্ছে, টেম্পারেচার হাই টেম্পারেচার আছে, দুটো হচ্ছে স্পিরুলিনার জন্য ফেভারেবল। সো ছাদ হচ্ছে বেস্ট জায়গা। স্যার, আপনি বলেন যেখানে সানলাইট ভালো থাকবে সেখানে স্প্রিংলারটা চাষ করা সম্ভব। সো যেহেতু ছাদের উপর রাখছেন, টেম্পারেচার সূর্যের অনেক সময় অনেক বেশি থাকে, তো এই ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা সহ্য করতে পারে? আমরা বলি যে 20 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেডে যদি থাকে তাহলে ভালো হয়। 38 ডিগ্রি টেম্পারেচার, পানির ভিতরে টেম্পারেচার যদি 38 ডিগ্রি টেম্পারেচার হয়, সেটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। কারণ আমি যখন ফিল করি 40 ডিগ্রি টেম্পারেচার, এইরকম টেম্পারেচার কিন্তু বাংলাদেশে নাই। ছাদে 38 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠে না, যার জন্য এই অধিক টেম্পারেচারেও কিন্তু এটা খুব ভালোভাবে প্রোডাকশন হচ্ছে। মানে আমি বোঝানোর চেষ্টা করেছি, ছাদের যে বাংলাদেশের যে টেম্পারেচার আছে সেটা হচ্ছে বেস্ট টেম্পারেচার স্প্রিংলার প্রোডাকশনের জন্য। স্যার, স্প্রিংলার চাষের জন্য কি কি ইকুইপমেন্টসের প্রয়োজন হয়? স্প্রিংলার আসলে চাষের জন্য খুব সহজ এটা টেকনোলজি। প্রথম যেটা দরকার লাগবে, ওই যে আপনি ড্রাম বললেন, ড্রামের মতো এই বাকেটগুলো লাগবে। বাকেটটাকে আপনার পানি দিয়ে নিউট্রিয়েন্ট দিতে হবে, নিউট্রিয়েন্টগুলো লাগবে। আর বাবলিং করার জন্য দেখতে পাচ্ছেন যেখানে সবসময় এজিটেশন হচ্ছে, এটার জন্য একটা মোটর লাগবে, যেমন আমরা অ্যাকুয়ারিয়ামে ব্যবহার করি মোটর, এরকম এয়ার পাম্প। এই পাম্প হলে হবে, যত বেশি পানি এয়ার পাম্প তত বেশি পাওয়ারফুল। এই দুটো যদি হয়, নিউট্রিয়েন্ট যদি ম্যানেজ করতে পারি, আপনি যে কেউ কিন্তু স্প্রিংলার প্রোডাকশন করতে পারবেন। স্যার, এই বাকেট এবং পাম্পগুলো বেসিক্যালি কোথা থেকে সংগ্রহ করা উচিত হবে আমাদের? খুব সহজ কথা, যে আমরা অ্যাকুয়ারিয়ামে খেয়াল করে দেখেন, অ্যাকুয়ারিয়ামের বিভিন্ন দোকানে কিন্তু পাম্পগুলো পাওয়া যায়। আপনি ঢাকায় যদি হয় তাহলে নবাবপুরের দিকে যদি যান, খুব সস্তায় পাওয়া যায়। বাকেটগুলো আসলে এখন RFL চলে আসছে, বিভিন্ন রকমের বাকেট কিন্তু তারা তৈরি করছে। এরকম প্লাস্টিকের দোকান থেকে বাকেট সংগ্রহ করতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে কি, এগুলো কিন্তু খুব বেশি দাম না। অ্যাকুয়ারিয়ামের একটা মোটরের দাম দেখা যায় 1000 টাকা 2000 টাকা ভালো পাওয়া যায়। যদি বড় মোটর কিনতে চান 10-12 হাজার টাকা লাগতে পারে। আপনার কত অ্যামাউন্টে প্রোডাকশন করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি মোটরগুলো কিনবেন। যদি অনেক লিটার পানি হয় তাহলে বড় মোটর কিনবেন, নাহলে ছোট ছোট অ্যাকুয়ারিয়ামের মোটর দিয়েও কিন্তু আপনি স্প্রিংলার প্রোডাকশন করতে পারেন। স্যার, যদি কোনো নতুন কৃষক স্প্রিংলার চাষ শুরু করতে চায়, তাহলে তার ক্ষেত্রে কতটি বাকেট নিয়ে শুরু করতে পারে? এটা আসলে বাকেট আমি বলবো না, আসলে যে শুরু করতে চাবে তখন প্রথম চিন্তা করতে হবে যে কতটুকু লিটার, কত পানি হলে ভালো হয়। যেমন আমরা সবসময় বলি 1 লিটার পানি থেকে 1 গ্রাম স্প্রিংলার পাবে শুকনা। সো যত বেশি পানি হবে তত বেশি পাবে। সো আমার কাছে যেটা মনে হয় যে একটা কৃষক যদি শুরু করতে চায়, তাহলে মিনিমাম তার 1000 লিটার পানি ধরে এরকম বিভিন্ন বাকেট হতে পারে। ছোট বাকেট হলে 1000 লিটারকে ভাগ করে নিবে, আর যদি বড় 1000 লিটারের বাকেট পাওয়া যায়, 1000 লিটার পানি দিয়ে যেন স্টার্ট করে, তাহলে সুবিধা হবে। যে পরিমাণে প্রোডাকশন হবে সেটা দিয়ে সে সাস্টেন করতে পারবে। যদি খুব ছোট হয়ে যায় কিন্তু সাস্টেন করবে না, কারণ ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে। এই ড্রামটা হচ্ছে কস্টিং, আপনার ড্রামটা দিয়ে কত বেশি পয়সা লাগবে ড্রামের উপর নির্ভর করবে। বাংলাদেশে যদি এই ড্রামটা অ্যাভেলেবল হয় তাহলে খুব সস্তায় পাওয়া যায়। বাংলাদেশে কি কি অ্যাভেলেবল আছে কন্টেনার,
যেমন ওখানে একটা ছোট কন্টেনার আছে যেটার দাম হচ্ছে 200 টাকা। আর এই ড্রামটা যেহেতু আমরা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, তার বিকল্প হিসেবে আমরা তৈরি করেছি এরকম ড্রাম। দেখেন, খেয়াল করে দেখেন, পলিথিন দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, শুধু পলিথিন। সো এটা কিন্তু খুব লো কস্ট। এরকম একটা ম্যাশ বানাতে যে টাকা লাগবে, আর পলিথিনের ভিতরে প্রোডাকশন, পলিথিনের ভিতরে একটা ঢাকনা দিয়ে রেখেছি, আমরা একটা ঢাকনা দিয়ে রেখেছি, এখানে প্রোডাকশন হচ্ছে। সো এটা কিন্তু আরো লো কস্ট। তো দামটা নির্ভর করছে আমি কি বাকেটে উৎপাদন করছি সেটার উপরে, আর একটা মোটরের উপরে। মোটরের দাম খুব বেশি না, কিন্তু খুব সস্তা পাওয়া যায়। আর এটার ভিতরে খরচ পড়েছে বেশি হলে 500 টাকা। এই 500 টাকা আর মোটরের দাম মিলালে আর হচ্ছে কত গ্রাম কেমিক্যালস ইউজ করবো, এই কেমিক্যালসের দামও কিন্তু খুব সস্তা, কারণ খুব কম পরিমাণে কেমিক্যালস লাগে। সবকিছু মিলিয়ে 15 থেকে 20,000 টাকা দিয়ে এরকম 10টা ব্যাকেট দিয়ে ইজিলি তারা প্রোডাকশন শুরু করতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে, তারা যদি এই 15 থেকে 20,000 টাকা খরচ করে, প্রতি 5 দিন থেকে 7 দিন পর পর হারভেস্ট করবে। যদি 1000 লিটার পানি হয়, তাহলে দেখা যাবে 1000 লিটার পানি হলে 1000 লিটার থেকে 1 গ্রাম করে 1 কেজির মতো প্রতি 7 দিনের ভিতরে সে প্রোডাকশন করতে পারে। তাইলে মাসে 4 কেজি প্রোডাকশন করছে। 1 কেজির দাম যদি 25,000, 20,000 টাকাও ধরি, তাহলে অনেক টাকার ব্যাপার। সো স্পিরুলিনা হচ্ছে একটা খুবই বিজনেসের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো, বিজনেসের জন্য সুন্দর একটা উদ্যোক্তা হতে পারে। আমি আশা করছি যারা এখন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাহলে এইরকম একটা লো কস্ট টেকনোলজি দিয়ে, সাস্টেনেবল টেকনোলজি দিয়ে তারা কিন্তু উদ্যোক্তা হতে পারে। কারণ বাংলাদেশের স্পিরুলিনা কিন্তু ডিমান্ড রয়ে গিয়েছে, এবং এটা দিয়ে ব্যবসাও হবে, খুব ভালো ব্যবসা হবে। স্যার, ড্রাম বা বাকেটে স্পিরুলিনা চাষের পদ্ধতিটা যদি আমাদের একটু দেখিয়ে দিতেন। আমরা ঘুরে ঘুরে দেখি যে সহজভাবে আপনাদের এই যে ড্রামগুলো আছে, খেয়াল করে দেখেন, আমরা ড্রামে এখানে স্পিরুলিনা প্রোডাকশন করছি। এটা একটা প্রোডাকশন টেকনোলজি। এখানে আমরা এই ড্রামটা নিয়েছি, 275 লিটার পানি দিয়েছি। তাহলে 275 লিটার পানির জন্য খাবার দিয়েছি, এবং সেখানে কিন্তু 1 লিটার পানি থেকে 1 গ্রাম স্পিরুলিনা পাবো। এই টোটাল সেট আপটা কিন্তু আপনি দেখেন, এখানে হচ্ছে আমরা শুধুমাত্র একটা মোটর ইউজ করছি। এই মোটর দিয়ে এই বাবলিংটা হচ্ছে, এই পাশে বাবলিং হচ্ছে, ওই পাশে বাবলিং হচ্ছে। খেয়াল করে দেখেন, এটা যেহেতু ঢাকা থাকে, তার জন্য কিন্তু কোনো রকমের কিন্তু কন্টামিনেশন হবে না। এখানে ধুলাবালি পড়বে না, অথবা এখানে কোনো রকমের কেঁচো ঢুকতে পারবে না, মানে ব্যাঙ ঢুকতে পারবে না, একটা বালি ঢুকতে পারবে না। আমরা সবসময় ঢেকে রাখছি। টেকনিকটা এত সহজ যে একবার সেট আপ করে ফেললে, সে যদি মনে করে যে আমি 7 দিন এখানে আসবো না, তাতে কিছু অসুবিধা নাই। কারণ হচ্ছে একটা ছোট টাইমার আমরা সেট করে নিয়েছি। 1 ঘন্টা পর পর 1 ঘন্টা চলে, 1 ঘন্টা পরে আধা ঘন্টা সে অফ হয়ে যাচ্ছে টাইমারের মাধ্যমে। তো আমার এখানে কিন্তু কোনো রকমের লেবার লাগবে না। 7 দিন পর পর আসবে, এসে হারভেস্ট করে নিয়ে চলে যাবে। খুব ইজি একটা টেকনোলজি। এই সবগুলো টেকনোলজি দেখেন অটোমেটেড হবে। যেমন এইরকম একটা ড্রাম করে নিয়েছি, এটা কিন্তু আলাদা, এটার জন্য কোনো কিছুই লাগে না, শুধু পলিথিনের ভিতরে পানিটা দিয়ে আমরা করছি। আমরা এখানে যেটা করেছি সেটা একটা মজার জিনিস আছে। খেয়াল করে দেখেন, এখানে কানেকশন করা আছে, এটার সাথে এটা কানেকশন, এটার সাথে এটা কানেকশন, এটার সাথে এটা কানেকশন। এখান থেকে পানিটা এখানে আসতেছে, এখান থেকে ওখানে যাচ্ছে, মানে হচ্ছে কানেক্ট। শুধু যে কোনো প্লাম্বার দিয়ে, যে কোনো পানির মিস্ত্রি দিয়েই কিন্তু এই সেট আপগুলো করে নেওয়া যায়, এবং এইগুলো সবগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। খুবই সহজ, মানে RFL এর দোকানে বা অন্য সব দোকানগুলোতে পাওয়া যায়। এগুলো দিয়ে কিন্তু আপনি কানেকশন করে দিতে পারবেন, একটার সাথে একটা যোগ করে দিতে পারবেন। সহজ বুদ্ধিটা হলো যে আপনি যেহেতু কানেকশন হয়ে যাচ্ছে, সবগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে, তারা হেলদি থাকবে। পাশাপাশি হচ্ছে আপনি এখন হারভেস্ট করতে যাচ্ছেন, এখানে একটা নেট ধরেন, তাহলে স্পিরুলিনাগুলো আসতেছে, কিন্তু এখানে স্পিরুলিনাগুলো হারভেস্ট হয়ে গেল। কানেকশনের জন্য কোনো কিছু লাগছে না, শুধুমাত্র এই একটা মোটর লাগছে। স্পেশালি একটা মোটর দিয়েই কিন্তু আমরা টোটালটা কানেকশন করছি। সো আমাদের এখান থেকে আর কোনো যন্ত্রপাতি লাগছে না, বাকেট লাগছে, মোটর লাগছে, আর এই ধরনের কিছু পাইপ লাগছে। খুব সহজ, যে কোনো প্লাম্বার এটা কানেকশন করে দিতে পারে। সো এটা হচ্ছে একটা ইজি টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে বাংলাদেশের মানুষ সবাই ছাদে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, ইনডোরে হতে পারে, অথবা ওপেন ফিল্ডে যদি ফিল্ডের ভিতরে একটু পলিথিন দিয়ে ঢেকে নেয়, তাহলে কিন্তু সেখানে অবশ্যই পড়াশোনা করতে পারবে। এটা হচ্ছে সহজতম একটা টেকনোলজি, যেটা স্পিরুলিনাকে বাংলাদেশে ইজি টেকনোলজি নিয়ে আসছি। আমরা কিন্তু এটা কয়েক বছর ধরে গবেষণা করে এটা বের করেছি। আমার মনে হয় এখন সবাই এটা পারবে। স্যার, ড্রামে যেহেতু পানি দিয়ে চাষ করতে স্পিরুলিনা, সো এই পানির ক্ষেত্রে কোনো বাছ বিচার আছে কিনা, মানে কোন ধরনের পানি আমরা ব্যবহার করব? অবশ্যই, যেহেতু আমরা স্পিরুলিনাগুলো সরাসরি খেয়ে ফেলি,
তার জন্য পানিটা বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ বলতে হচ্ছে যেই পানিগুলো আমরা খাই, কারণ আমরা ফিল্টারের পানি খাই, ওয়াসার পানিও যদি আমরা খেতে পারি তাহলে সেই পানিটা ব্যবহার করা যাবে। আমাদের ফিল্টার করে যে পানিগুলো পাওয়া যায় সেই পানি ব্যবহার করলে যথেষ্ট। আপনার কনফার্ম হতে হবে আপনি খাবারযুক্ত পানি কিনা, যে পানিটা আপনি নিজে খেতে পারেন সেই পানি ব্যবহার করলে হবে। স্যার, ড্রামের পানি কিভাবে প্রস্তুত করতে হয়? আসলে পানিটাকে আমরা কালচার মিডিয়া বলি। কালচার মিডিয়া হচ্ছে এইরকম যে আমরা এখানে যেটা খাবার দিয়ে রাখি, এই খাবারগুলো খুবই ইম্পর্টেন্ট। খাবার বিভিন্ন রকমের, আমরা 7 রকমের খাবার দিই। এটা সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এরকম বিভিন্ন খাবার দিয়ে আমরা এটা তৈরি করি। এই খাবারগুলো সামান্য পরিমাণে এই পানিতে 1000 লিটারে হয়তো 0.5 গ্রাম পর্যন্ত লাগে, 1 গ্রাম করে কোনোটা লাগে। তো সামান্য পরিমাণে কেমিক্যাল দিই, এটার ডোজ আছে, ডোজ অনুযায়ী আমরা দিয়ে এই পানিটাকে শুধুমাত্র মোটরের সাথে পাম্পিং করা শুরু করে দিই। তারপরে এটার ভিতরে সিড হিসাবে স্পিরুলা ছেড়ে দিই। স্পিরুলা দিলেই হয়ে গেল, আমার সব কাজ হয়ে গেল। স্যার, পানির গুণগত মান কোনটা কেমন হলে ভালো হয়? আচ্ছা, আমরা তো নিউট্রিয়েন্ট দিয়ে দিলাম। নিউট্রিয়েন্ট দিয়ে আমরা পিএইচ মিটার দিয়ে দেখি যে মাটির পানির পিএইচটা কত হলো। সাধারণত স্পিরুলা প্রোডাকশনের জন্য পিএইচ হচ্ছে 10-এর উপরে থাকলে ভালো, 10 থেকে 11 পর্যন্ত পিএইচ। আমরা যে কেমিক্যালসগুলি ব্যবহার করছি সেইটা পিএইচ 10-এর উপরে চলে যায়, মানে কেমিক্যালগুলি ব্যবহার করার ফলেই 10 থেকে 11 পিএইচে চলে আসে এবং সেটাতে স্পিরুলা খুব ভালো গ্রো হয়। স্যার, পিএইচ এর মাত্রা যদি 10-এর কম বেশি হয় সেক্ষেত্রে কিভাবে কন্ট্রোল আমরা করবেন? শুধু পিএইচ মিটার দিয়ে আমরা মেপে নিই 10-এর উপরে আছে কিনা। যখন দেখি 10-এর নিচে কমে যাচ্ছে তখন একটু সোডিয়াম বাইকার্বনেট আবার অ্যাড করে দিই। সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলেই এখানে পিএইচ কিন্তু আবার সেই 10-এর উপরে প্রায় 11 কাছাকাছি চলে যায়। 1 বছর পর্যন্ত আমরা মেপে দিয়েছি, দেখেছি যে একবার যদি স্পিরুলাতে আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি তাহলে 1 বছর পর্যন্ত পিএইচ প্রায় 10-এর উপরে 11-এর কাছাকাছি থাকে। তো একবার ব্যবহার করলে যথেষ্ট 1 বছরের জন্য। স্যার, পানি প্রস্তুত করা হয়ে গেলে আর কি কি কাজ করা লাগে? পানি প্রস্তুত হয়ে গেলে আমার এখন স্পিরুলা ছেড়ে দিতে হবে। স্পিরুলা ছেড়ে দিয়ে স্পিরুলা হচ্ছে সিড হিসাবে আমরা দিই। স্পিরুলা দিলাম 1 লিটার পানিতে 1 গ্রাম মাদার কালচার দেওয়ার পরে মোটরটা ছেড়ে দিয়ে এজিটেশন শুরু করে দিই। এবং তারপরে কাজ হচ্ছে আমাদের এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিলে এটার ভিতরে টেম্পারেচার হতে হবে, তার আর কোনো কাজ নেই। স্যার, মাদার কালচার কোথা থেকে সংগ্রহ করতে হয় এবং এর দাম কত? মাদার কালচার আমি নিয়ে আসছিলাম থাইল্যান্ড থেকে, কারণ স্ট্রেনের উপর ডিপেন্ড করে। কিছু মাদার কালচার আছে যেগুলো খুব ভালো কোয়ালিটির স্ট্রেন, যেমন হচ্ছে যদি আপনি এটার সাথে যদি অক্সিলোটোরিয়া যদি এক থাকে তাহলে কিন্তু এটা ভালো কোয়ালিটি হলো না। ভালো মাদার কালচার পেতে হলে থাইল্যান্ড, ভিয়েতনাম অথবা ইন্ডিয়া থেকে আনতে হবে। কিন্তু আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসে আমরা নিজেরা এখন প্রোডাকশন করছি। আমার একটা ছোট ঘর আছে যেখানে মাদার কালচার প্রিপারেশন করি। এই মাদার কালচার প্রিপারেশনের দাম হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে প্যাকেট অনুযায়ী হয়। প্যাকেটে যদি 150 গ্রাম থাকে প্রায় 2000 টাকার উপরে, 2500 টাকার মতো পড়ে। তো এইরকম 2500 থেকে 3000 টাকার মাঝে মাদার কালচার আপনি কিনতে পারবেন, যেখানে হাই কোয়ালিটির মাদার কালচার আছে, যেটা দিয়ে আপনি অনেক পানিতে এটা বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন। স্যার, মাদার কালচার কিভাবে প্রস্তুত করতে হয়? মাদার কালচার আসলে প্রচুর করার জন্য স্পেশাল কিছু টেকনিক নাই, শুধুমাত্র মনে রাখতে হবে মাদার কালচারের সাথে যেন অক্সিলোটোরিয়া অ্যাড না হয়ে যায় অথবা মাদার কালচারের সাথে যেন কন্টামিনেশন না হয়ে যায়, শুধু যেন স্পিরুলাস ওই স্ট্রেনটাই যেন থাকে। সেটার জন্য আমরা যেটা করি এটাকে আলাদাভাবে কালচার করি। যেমন এখানে আমরা অনেকেই ভিজিটর আসে, সবাই দেখে, যার জন্য আমরা স্পেশালভাবে আলাদা একটা বক্সের ভিতরে আমরা মাদার কালচারগুলো প্রোডাকশন করি। মাদার কালচার প্রোডাকশন করার টেকনিক এটা একই জিনিস, শুধুমাত্র কন্টামিনেশন ফ্রি করাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। স্যার, ড্রামের মধ্যে তাপমাত্রা যদি কম বেশি হয় এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? আসলে যেহেতু এই সূর্যের আলো দিয়েই তাপমাত্রা হয়, তো বাংলাদেশে যে টেম্পারেচার আছে সেখানে দেখা যায় যে 30-35-এর নিচেই থাকে। যদি কখনো গ্লুমি থাকে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে রৌদ্র হচ্ছে না, অনেকদিন ধরে 3-4 দিন ধরে রৌদ্র নাই, তখন হয়তো তাপমাত্রা একটু কমে যেতে পারে অথবা লাইট কমে যেতে পারে। যখন লাইট কমে যায় তখন আমরা করি কি এলইডি লাইট দিয়ে দিই। এলইডি লাইট যদি ব্যবহার করি তাহলে স্পিরুলার গ্রোথ করতে, আমরা যদি এখানে একটা এলইডি লাইট ব্যবহার করে দিই তাহলে কিন্তু স্পিরুলার গ্রোথ ভালো হয়ে গেল। আর টেম্পারেচার যদি কমে যায় তাহলে আমার দেশের জন্য টেম্পারেচার কমাটা খুব বেশি ক্ষতিকারক না, কারণ হচ্ছে আমাদের দেশে খুব বেশি টেম্পারেচার কমে না, আর কমলে কয়েকদিনের জন্য, তখন তারা শুধুমাত্র মাল্টিপ্লিকেশন হয় না, বসে থাকে শুধু। তো যদি খুব টেম্পারেচার কমে যায় তখন আমরা কিছু সবগুলো বাকেটের ভিতরে হালকা করে একটু গরম পানি মিশিয়ে দিই, তাহলে আর কোনো রকমের সমস্যা থাকলো না, যে পানির টেম্পারেচার যেন 15 ডিগ্রি টেম্পারেচার নিচে না নামে। স্পিরুলা চাষ শুরু থেকে এটা হারভেস্ট করা পর্যন্ত কি কি পরিচর্যা করা লাগে? এটা সহজ, আমাদের তো যেহেতু অটোমেটেড আমাদের খুব বেশি পরিচর্যা লাগে না, তবে যেগুলো ম্যানুয়াল আমি বলছি সেগুলোর ভিতরে কিছু পরিচর্যা আছে।
খেয়াল রাখতে হবে এজিটেশন বন্ধ হয়ে গেল কিনা। আমার এজিটেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে স্পিরুলিনা মারা যাবে। খেয়াল রাখতে হবে পিএস কমে গেল কিনা। পিএস কমে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আপনি যে বললেন যে টেম্পারেচার যদি কমে যায় তাহলে একটু গরম পানি দিয়ে দিতে হবে। আবার টেম্পারেচার বেড়ে যায়, আমার দেশে যদিও এটা সম্ভব না, এত বেশি বাড়ে না, তো টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে একটু শেডের ব্যবস্থা করে যথেষ্ট। তো এছাড়া শুধুমাত্র প্রতিটা হারভেস্টের সময় খেয়াল রাখতে হবে যে প্রতিটা হারভেস্টের সাথে সাথে আমার জন্য সোডিয়াম নাইট্রেট অথবা ইউরিয়া, যেটা আপনারা বলেছেন, সোডিয়াম নাইট্রেটটা যদি একটু সামান্য পরিমাণে দিয়ে দিই তাহলে স্পিরুলিনা প্রোডাকশন 1 বছর, এটা কিন্তু পানি চেঞ্জ করতে হয় না, 1 বছর ধরে প্রোডাকশন হতে থাকবে। এছাড়া কোনো পরিচর্যা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে যেন কোনো রকমভাবে বাতাস যেন বন্ধ না হয়ে যায়। বাতাস যদি বন্ধ হয়ে যায়, 2 দিন যদি বন্ধ থাকে তাহলে মারা যাবে। স্যার বিদ্যুৎ বন্ধ থাকলে কত ঘন্টা পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয় না? আসলে বিদ্যুৎ যদি বন্ধ থাকে তাহলে 4 ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা নাই, 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা পরে যদি আবার বিদ্যুৎ চলে আসে তাহলে যদি আবার এজিটেশন শুরু হয় তাহলে স্পিরুলিনা কোনো গ্রোথের সমস্যা হবে। আমরা এর জন্য করি কি, আমরা এখানে টাইমার লাগিয়ে নিয়েছি, 1 ঘন্টা চলে, আধা ঘন্টা বন্ধ থাকে, 1 ঘন্টা চলে, আধা ঘন্টা বন্ধ থাকে, সেভাবে যদি চলতেছে। তো যদি কারেন্ট চলে যায়, দেখা গেলো আজকে 1 দিন আসবে না কারেন্ট, তখন আমরা করি ঢাকনাটা খুলে একটা লাঠি দিয়ে আমরা একটু নাড়া দিয়ে দিই। 2 ঘন্টা পর পর একটু নাড়া যদি দিয়ে দিই তাহলে কিন্তু কারেন্ট না থাকলে কোনো অসুবিধা নেই। অক্সিজেনটা মিক্স করার জন্য মিক্স করে দিলাম বা নাড়া দিলেই তারা আবার ঠিক হয়ে যায়। যেমন পুকুরে যেভাবে আমরা করি এইভাবে। স্যার হারভেস্ট করার প্রক্রিয়াটা যদি আমরা একটু দেখাতেন। এগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভেসে থাকে, এগুলোকে অক্সিলোটোরিয়া বলে। আমরা অক্সিলোটোরিয়া গুলো হারভেস্ট করে ফেলছি এখানে। তাহলে স্পিরুলিনা গুলো কোথায় হারভেস্ট হচ্ছে? স্পিরুলিনার নিচে হারভেস্ট হচ্ছে। অক্সিলোটোরিয়া কোথায় হচ্ছে? এটা কিন্তু আমরা ফেলে দিব। এটা কোথায় কাদের পারপাসে ইউজ করা যেতে পারে? অ্যানিমালস গুলো, আপনি মাছকে খাওয়াতে পারেন, মাছের জন্য ভালো। আপনি পোলট্রিকে খাওয়াতে পারেন, পোলট্রির জন্য ভালো। কিন্তু এটা যদি আমার পেটে যায় তাহলে পেট ব্যথা করবে, গরু খাওয়ানো যাবে। সো এই অক্সিলোটোরি এইভাবে যদি এই ম্যাশ দিয়ে এমন করে যদি হারভেস্ট করে দেখা যায় স্পিরুলিনা হারভেস্ট করছে, তাহলে কিন্তু এইগুলি শুধু, এগুলো স্পিরুলিনা না। এটা হচ্ছে মোটা ম্যাশ, চায়ের কাপের ম্যাশ। সো এটাতে স্পিরুলিনা আটকাবে না। আটকাবে কোনটাতে? ওইটাতে। এইটাতেই শুধু স্পিরুলিনা আটকাবে। ইসলামপুরে পাওয়া যাবে 350 ম্যাশ। এখন দেখেন এটা বানিয়েছি কিভাবে, এই পাশে মোটা, এই পাশে চিকন। আমরা করছি কি, এটা ভিতর দিয়ে এটা তুলছি, হবে মিডলে জমা, এটা ধরে রাখছি। হ্যাঁ, ধরে রাখলাম। তাহলে স্পিরুলিনা হারভেস্টের পরে এইভাবেই আমরা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এটা ছেড়ে দিলে ওখান থেকে স্পিরুলিনা সবগুলো বালতির ভিতরে পড়ে যাবে। স্যার স্পিরুলিনা হারভেস্ট করার পরে বাজারজাত করার জন্য কিভাবে প্রক্রিয়াজাত করা লাগে? খুব সহজ। হারভেস্ট হলো তখন ভিজা থাকে, তখন আমরা করি কি, এটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে ধুয়ে নিই, ধুয়ে ভালোভাবে চিপে নিই। চিপে নিলে স্পিরুলিনাগুলো একদম জমা বেঁধে যায়। তখন আমরা করি কি, এটাকে ফ্যানের বাতাসের নিচে শুকিয়ে পাতলা করে ছড়িয়ে দিই, ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। ফ্যানের বাতাসে এই 4-5 ঘন্টা বাতাস লাগলেই শুকিয়ে যায়। আমরা রোদে দিই না, স্পিরুলিনা শুকানোর জন্য রোদে দিই না, কারণ রোদে দিলে একটু ব্লু কালার চলে আসে। আমাদের গ্রিন কালারটা রাখার জন্য আমরা কিন্তু ফ্যানের নিচে শুকিয়ে ফেলি। ফ্যানের নিচে শুকালে পরে একদম ডাস্ট হয়ে যায়। আমরা গ্রাইন্ডারে একটু পাউডার বানিয়ে ফেলি, পাউডার বানিয়ে প্যাকেট করে আপনি 4-5 বছর রেখে দিতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে আরও অনেক বেশি সময় রাখা যায়। স্পিরুলিনা সাধারণত আমরা এত বেশি পুরনো করতে চাই না। স্পিরুলিনা হারভেস্ট হওয়ার পরে 1 বছরের ভিতরেই যেন খেয়ে ফেলে, মার্কেটিং করে ফেলে, সেটা করলে যথেষ্ট। স্যার স্পিরুলিনা হারভেস্ট করার পরে প্রক্রিয়াজাত করার জন্য আপনি বলেন যে লবণ মিক্স করতে হয়, তো স্যার কতটা স্পিরুলিনাতে কতটা লবণ মিক্স করতে হয়? আচ্ছা, আমরা যদি 1 কেজি হারভেস্ট করি, 1 কেজি স্পিরুলিনার জন্য 10 গ্রাম লবণ আমরা স্পিরুলিনার সাথে মিশাইয়া ওইটার ভিতরে একটু পানি ঢেলে দিই। পানি দিয়ে যেই ছাঁকনিতে ছাঁকলাম, এই ছাঁকনিটা দিয়ে আবার চিপিয়ে ফেলে ওই যে শুকিয়ে যায়। তো 10 গ্রাম লবণ দিলে যথেষ্ট। স্যার স্পিরুলিনা চাষে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে এটা আমার সমস্যা না, কমন সমস্যা। যারা চাষ করবে তাদের একটা কথা, যে আমরা এই যে কেমিক্যালসগুলো দিতে হয় কালচার মিডিয়া তৈরি করার জন্য, সেই মিডিয়াগুলো বাজারে অ্যাভেলেবল না, অথবা এটা পিওর কিনা সেটা আমরা বুঝতে পারি না, অথবা এমনও হয় যে আমার 1 কেজি কেনার দরকার নাই, আমি 1 কেজি ছাড়া কিনতে পারছি না। আমার যদি 500 গ্রাম লাগবে বা 100 গ্রাম লাগবে, ওই রকম ছোট প্যাকেট পাওয়া যেত তাহলে ভালো হতো। আরেকটা সমস্যা আমি ফেস করি, বাংলাদেশে কিন্তু সোডিয়াম নাইট্রেট এই ওষুধটা ব্যান্ড আছে, যার জন্য সোডিয়াম নাইট্রেট যেহেতু বন্ধ করা আছে, সেহেতু আমরা বিকল্প কেমিক্যালস খুঁজছি। এইটা পাওয়া যায় না দেখে আমরা অন্য
কেমিক্যালস দিয়ে, সাবস্টিটিউট কেমিক্যালস দিয়ে আমরা ব্যবহার করি। তো সব কিছু মিলিয়ে যে সমস্যাটা আছে সেটা শুধুমাত্র কেমিক্যালসের, এছাড়া প্রোডাকশন অথবা আমাদের মার্কেটিং কোনোটাই সমস্যা নেই। মার্কেট ডিমান্ডও আছে, প্রোডাকশনও খুব ভালো হয়, শুধুমাত্র আমার কেমিক্যালস কেনা, কেমিক্যালসের অ্যাভেলেবিলিটি এটা আমাদের একটু সমস্যা ফেলে মাঝে মাঝে। স্যার আমরা যখন এখানে আসছিলাম প্রথমে আজ সকালে, অনেকেই বাইরে কথা বলছিলেন যে আমরা কার কাছে এসেছি। সবাই আপনার কথা যখন জিজ্ঞেস করলো, আমি যখন বললাম যে আমরা স্যারের সাথে দেখা করতে এসেছি, তো সবাই আমাদেরকে বলছে স্যার অনেক বড় মনের একজন মানুষ এবং অনেক বড় মাপের একজন মানুষ। তিনি সবসময় কৃষি নিয়ে বা বিভিন্ন রকম গবেষণা নিয়ে ব্যস্ত থাকেন এবং তিনি চেষ্টা করছেন আমাদের দেশে এগ্রিকালচারকে আরো অনেক এগিয়ে নেওয়ার জন্য। তো স্যার আপনি আমাদের সাথে যে আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং স্যার আপনি জানেন আমাদের দেশে বেকারত্ব একটি বড় সমস্যা, আপনি এই তরুণ বেকারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমার কাছে আসছেন। এগ্রিকালচার আমরা যে গবেষণাগুলি করি কৃষি কথার মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক, সেটা আমি চাই। যার জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা উদ্যোগটা নিয়েছেন। বেকারদের জন্য যে কথাগুলো আছে সেটা হচ্ছে যে এইরকম কিছু একটা ব্যবস্থা করতেই হবে, আয় করতেই হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন কোনো জায়গা ফেলে রাখা যাবে না। তো আমরা কিন্তু অনেক রকম এগ্রিকালচারে অনেক গবেষণা করে অনেক কিছু বের করি। বেকার যারা আছেন তারা যদি এই আমাদের টেকনোলজিগুলো নিয়ে তারা যদি স্বাবলম্বী হতে পারে তাহলেই কিন্তু সার্থকতা আমাদের। আমি যারা বেকার আছে তাদেরকে আমি বলবো তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের কাছে অনেক ধরনের টেকনোলজি আছে, স্পিনের ব্যাপারেও আমরা হেল্প করবো। আর নতুন নতুন টেকনোলজি তারা নিয়ে স্বাবলম্বী হবে সেটা আমি প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের কাছে কষ্ট করে আসছেন। আপনার মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো মাঠ পর্যায়ে যাবে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।